আজকের গল্প মন কেমনে ডাকবাক্স অনিন্দিতার লেখা গৃহকোণে সুপারভাইজার। মেঝের কোণাটা ঠিক করে মোছ পারুল। আরে বাসনটার কানার দিকটা দেখ, এখনো একটা ভাজা পেঁয়াজের টুকরো লেগে আছে, অথচ তুই মাজা বাসনের মধ্যে ওটা রাখতে যাচ্ছিস। একটা কাজ কি তোরা দেখে শুনে করতে পারিস না? সব কিছু আমাকে দেখে শুনে বলে দিতে হবে। কাল একটু চোখটা লেগে গিয়েছিল, উঠে দেখলুম সিঙ্ক দিয়ে জল যাচ্ছে না, কড়ার পোড়া দাগটা একটুও ওঠেনি। জাদুর গায়ে হাত বুলিয়ে বাসন মাজছিলি নাকি? মন দিয়ে কাজ কর একটু। উত্তর দিল না পারুল। এক মনে ঘসঘস করে সে বাসন মেজে চলেছে। বাসন মাজায় এই মুহূর্তে তার অখণ্ড মনোযোগ দেখলে হয়তো কোনো এক নামি দামি হোটেল মোটামুটি স্যালারি দিয়ে হায়ার করে নিয়ে গিয়ে সারাদিন শুধু বাসনই মাজাতো। অতিথি অভ্যাগতদের কম বাসন তো পড়ে না প্রতিদিন। ওপেন কিচেন থেকে ভেসে আসা কিচিরমিচির শুনে বিরক্তিতে মুখ কুচকালো আহেলি। এইসবে ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসলো কাজ করবে বলে। তার মধ্যে ভদ্রমহিলা খিচখিচ শুরু। নিজে হাতে ভদ্রমহিলা তেমন কিছুই করেন না সংসারের জন্য, সব কাজের জন্যই লোক আছে। তবু প্রতিদিন সকাল হতে না হতে এমন ভান করেন যেন তিনি না থাকলে এই সংসার অচল। ছোটবেলায় স্কুলের দিনগুলোই অবশ্য টিফিনটুকু বানিয়ে দিত, মন্দ লাগতো না খেতে। কিন্তু হাই স্কুলে ফেয়ার প্রাইস ক্যান্টিন থাকার ফলে সে চেষ্টা করত ওখানে গিয়েই খেয়ে নিতে। এখন অবশ্য অফিসে খাই, যদিও মা রোজই সাধে খাবার নিয়ে যেতে, কিন্তু দরকার কি? মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিসে রীতিমতো কায়দায় বুফে লাঞ্চ দেয়, বিলকুল ফ্রিতে। জিভের তুষ্টি শরীরের পুষ্টি একসঙ্গে হয়ে যায়। সাবানটা ভিজিয়ে রেখেছি মানদা, একটু ঘষে ঘষে কাচো, দরকার হলে ব্রাশ ব্যবহার করো, ময়লাগুলো যেন ওঠে। এমন জাদুর গায়ে হাত বোলানোর মতো করে রগডালে কোনো দাগই তো উঠবে না। কতবার বলি, নিজে ঘষতে অসুবিধা হলে মেশিনে দাও, দরকার হলে মেশিনের সুপার ওয়াশ মোড অন করাটা আমার কাছ থেকে দেখে নাও। কিন্তু তোমার মুখে খালি একই কথা, হাতে কাচতে সুবিধা হয় গো বৌদিদি। শেখার ইচ্ছে না থাকলে হয় কখনো? ছাদের দড়িতে জামা কাপড়গুলো দেখে শুনে মেলবে কিন্তু। কাল থেপলির ডিজাইনার টপ তারে কিভাবে পেঁচিয়ে গিয়েছিল, অনেক কষ্টে উদ্ধার করেছি। নষ্ট হলে তোমার আর কি, মেয়ে চেঁচাবে আমার ওপর। তুমি পারো বটে বৌদি, এই পাড়াতেই 3-4 বাড়ি কাজ করি, তোমার মতো টিকটিক কেউ করে না। কাজ তো আমি মন দিয়ে করি বলো, তবু তুমি কিছুতেই। ওরম মনে হয় রে, অন্যের বাড়ির কাজটা নিজের বাড়ির মতো যত্ন নিয়ে করলেই হয়, কিন্তু সে কি তোমরা করবে? তাহলে তো আমাদের এনার্জি খানিক বাঁচে। গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকেন সুচিস্মিতা। না থেকে উপায় আছে? দাগ থাকলে বাবা মেয়ে দুজনের মুখই গম্ভীর হয়ে যাবে। কেটে কেটে বলবে, নিজেকে তো আর বাইরে বেরোতে হয় না রোজ, পরিষ্কার গুরুত্ব তুমি কি বুঝবে? ল্যাপটপে মুখ গুজে আপন মনেই বলে ওঠে আহেলি। অসহ্য, সবসময় কারোর না কারোর পেছনে লেগে আছে। এদের একজন যদি একদিন সময়ে না আসে, তখন আর দেখতে হবে না কাজের ফাঁকে চেঁচিয়ে ভদ্রমহিলা বাড়ি মাথায় তুলে ফেলবেন। সন্ধ্যাবেলা দীপ্তেশবাবু ফিরে বাবার সঙ্গে টিফিনে এগ চাউমিন খেতে খেতে আদুরে গলায় বলল আহেলি, দেখে শুনে একটা বউ খুঁজে এনেছিলে বটে, কাজ তো একটাও ঠিকমতো পারে না, কেবল লোকের খুঁত ধরতে জানে। সকাল থেকে যা খিটখিট করে না, তুমি জাস্ট ভাবতে পারবে না। আসলে কি বলো তো থেপলি, বাড়িতে সারা দিন বসে শুয়ে থাকে তো, রোজ সকালে ব্যাগ গুছিয়ে বেরোতে হলে অত এনার্জি থাকতো না। অলস হাতে চাউমিন মুখে দেন দীপ্তেশ। আসলে কাজকর্ম না থাকলে যা হয়, কিছু একটা নিয়ে তো মেতে থাকতে হবে। ওদের নিয়েই তোর মা জননী মেতে আছে। বাবা মেয়ের ইচ্ছে আজ রাতের ডিনারে এগ বিরিয়ানি খাবে, তারই প্রস্তুতিতে আলুতে মশলা মাখানো চলছিল ওপেন কিচেনে। কিন্তু বাপ মেয়ের কথোপকথন শুনে
চুপচাপ আর থাকতে পারলেন না সুচিস্মিতা। সামনে এসে সামান্য হেসে বললেন, তোর বুঝি মনে হয় আমি অকারণে খিটখিট করি? তা নয়তো কি? মেয়ের হয়ে উত্তর দেন দীপ্তেশ। লোক ছাড়া তো একটা দিনও চলে না। সেদিন আবার বলছিলে ডাস্টিংয়ের জন্য একজনকে বললে ভালো হয়, অথচ সব সময় শুনি তাদের ওপর তুমি খিটখিট করো। হঠাৎ করে কাজ ছেড়ে দিলে তখন একা তো কিছুই সামলাতে পারবে না, শুধু চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। পারবো না হয়তো, সব কিছু একলা একলা করা মুশকিল, কিন্তু এই সমস্ত কর্ম সহায়িকাদের তদারক করা বা সুপারভাইজ করাটাও কিন্তু একটা মস্ত কাজ। সেটা করতে সময় এনার্জি দুই লাগে। কি অবস্থা, শেষে কিনা খোদার ওপর খোদকারি। হো হো করে হেসে ওঠেন দীপ্তেশ। আর কত কি যে শুনতে পাবি তোর মায়ের মুখে। বাবার হাসিতে যোগ দেয় আহেলিও। মুখ টিপে কি যেন একটা ভাবেন সুচিস্মিতা। তারপর ফিরে যান তার চেনা জায়গা রান্নাঘরে। দিন 15 পর ওই রকম এক সান্ধ্য আসর। তবে এবারের খাবারে বদল ঘটেছে। চাউমিনের বদলে ফ্রেঞ্চ টোস্ট। খাওয়ার ফাঁকে বাপ মেয়ের খুনসুটি চলছিল। মূর্তিমান ধূমকেতুর মতো উপস্থিত হয়ে সুচিস্মিতা বলে ওঠেন, স্কুলবেলার বন্ধুরা মিলে পরিকল্পনা করেছে জীবন সায়ান্নে সিকিম যাবে। আমিও রাজি হয়ে গেছি। বাড়ির সব কাজেরই তো লোক রয়েছে, অসুবিধা কী বা আছে আমার? মাত্র একটা সপ্তাহের ব্যাপার। তোমরা বাবা মেয়ে দিব্যি সামলে নিতে পারবে, সেই ভরসা আছে আমার। যাই, গুছিয়ে নিই। কয়েকটা ভালো দেখে শীত পোশাক নিতে হবে সঙ্গে। তন্দ্রা রিলস বানাবে বলেছে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় গুনগুন করতে করতে তিনি ঘরের দিকে চলে যান। কিছু একটা বলতে চাইছিলেন দীপ্তেশ। চোখের ইশারায় তাকে নিরস্ত করল আহেলি। কাটায় গেথে ফ্রেঞ্চ টোস্ট মুখের সামনে ধরল। যেতে চাইছে যাক না, আপত্তি করছো কেন? কটা দিন বাড়িটা অন্তত শান্ত থাকবে। ছাদে কাঁপছিল, আরাম করে বসতে পারবে। তুমি আর না করো না বাবা, সাহায্যকারিনী দিদিরা তো রয়েছে, দিব্যি সামলে নেব দুজনে। রাতে আরাম করে মাছের তরকারি দিয়ে সরু চালের দুমুঠো ভাত খেতে খেতে দীপ্তেশও ভাবল, মেয়েটা ভুল কিছু বলছে না। এই তো সামান্য খাওয়া দাওয়া তাদের, দিব্যি দিন কেটে যাবে। অন্তত কটা দিন বাড়িতে খিটিরমিটির বন্ধ থাকবে। শান্তি থাকলে তিনিও খানিক নিজের কাজ করতে পারবেন, নিজের মতো একটু সময় কাটাতে পারবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ইচ্ছে মতো বাড়ি ঢুকতে পারবেন। আলোচনার নামে কানের কাছে সাংসারিক কথাবার্তা ভালো লাগে না আর। দিব্যি তো এতদিন গেল, মেয়ে দাঁড়িয়ে গেছে, বাকি দিনগুলো দিব্যি কেটে যাবে। মনে পড়ে যায় এই সুচিস্মিতাই বিয়ের পরপর কত রোমান্টিক ছিল। সাপ্তাহিক ছুটির দিনটার জন্য অপেক্ষা করতেন দুজনে। বিকেল হলেই বেরিয়ে পড়তেন। মাসের শেষে পকেটে পয়সা না থাকলেও পরোয়া নেই। ফুচকা, চুরমুড়, আলুর চপে খানিকটা সময় কাটিয়ে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসতেন। পুরো সপ্তাহের রসদ যেন ওইটুকু সময়ের মধ্যে লুকোনো থাকত। আর আজ স্মিতা পাক্কা গৃহিণী। দিনগুলোর কথা বোধ হয় মনেও নেই। ভোর 5টার ফ্লাইট বলে রেখেই শুয়েছিলেন বাপ মেয়েকে। ঘড়ির কাঁটা 4টে পেরুতেই ক্যাব বুক করে সুচিস্মিতা ট্রলি টেনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। সদর দরজায় অত্যাধুনিক ইয়েল লক বাইরে থেকে টানতেই বন্ধ হয়ে গেল। 8টার সময় কলিং বেলের উপচর্যপরি শব্দে বাবা মেয়ের একসঙ্গে ঘুম ভাঙল। কি গো, দরজাটা খোলো না, ছুটির দিন একটু আরাম করে ঘুমাই। বলেই দরজা খোলা হলো কিনা না দেখেই পাশ ফিরে শুয়ে পড়েন দীপ্তেশ। কিন্তু মেয়ে বলেই বোধ হয় পাশের ঘরে অহেলি উঠে বসে। ঘুম ঘুম চোখে কোনো রকমে দরজাটা খুলে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। মিনিট 10 পরেই দরজায় টক টক শব্দ।
বিরক্ত মুখে উঠে দরজা খোলে আহেলি। আজ কি রান্না হবে দিদিমণি? কি রান্না হবে আমি তার কি জানি? বলতে বলতেই আহেলির মনে পড়ে গেল মা বাড়িতে নেই। সকালের ফ্লাইটে। গম্ভীর মুখে বলল সে। এ আর জিজ্ঞেস করার কি আছে? রোজ যেমনটা করো তেমনই করবে। বৌদি থাকলে এসব ঝামেলা হয় না। রোজ সকালে কি হবে বলে দেয়। আমি কি জানি আজ তোমরা কি খাবে? কসকস করতে করতে পুটির মা কিচেনের দিকে চলে যায়। 10:30 বাজে। খিদের টানে বিছানায় উঠে বসে দীপ্তেশ। ঘড়ির দিকে তাকাতেই তার চক্ষু স্থির হয়ে যায়। এই সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ইস্ত্রি করা পোশাক পরে অফিসের জন্য দিব্যি রেডি হয়ে যান। ভাগ্যিস আজ ছুটির দিন, নইলে তৈরি হয়ে যেতে যেতে 12টা বেজে যেত। কিন্তু স্মিতা তাকে ডাকলো না কেন? রোজ সকালে তো ঠিক তাকে। ভাবতে ভাবতেই মনে পড়ল স্মিতা তো আজ ভোরের ফ্লাইটেই। ফ্রেশ হতে হতেই 11টা। ডাইনিংয়ে এসে দেখলেন খাবার দাবার সব সাজিয়ে ঢাকা দেওয়া আছে। সামনে ভ্যাবাচাকা মুখে বসে আছে আহেলি। বাবাকে দেখে ঠোঁট দুফাক হলো, কিন্তু কিছু বলল না। দীপ্তেশ দরাজ গলায় বললেন, কি হলো, একেবারে চুপচাপ হয়ে গেছিস যে? ব্রেকফাস্টটা দে দেখি, পেটে ছুঁচো দৌড়চ্ছে। ব্রেকফাস্ট তো হয়নি বাবা। সে কি রে, পুটির মা আসেনি সকাল সকাল? ওর তো 8টায় ডিউটি। এসেছিল, কিন্তু রান্নার ডিপার্টমেন্ট তো মায়ের। কি করে জানবো আজ কি কি রান্না হবে? তাই বলেছিলাম নিজের মতো করে করতে। করেছে দুপুরের রান্নাটুকু, কিন্তু ওই সকালে খাওয়ার জন্য কিছু বানায়নি। আসলে মা বলেই কথাটা গিলে নেয় আহেলি। আজকের আগে কে জানতো কিচেনে অন্য কেউ রান্না করলেও নিজেকে এত কিছু মনে রাখতে হয়? তাহলে কি করবি? দুধ কর্নফ্লেক্স খাবি? সসপ্যানে দুধ বসিয়ে দিই। ভাবছি নতুন ফুড জয়েন্টটা থেকে দুজনের জন্য ম্যাগি অর্ডার করে দিই। একদিন খেয়েছিলাম, বেশ টেস্টি। ছুটির সকালে আর দুধ কর্নফ্লেক্স খেতে ইচ্ছে করছে না। তাই দে, আমি বরং একটু আরাম করে টিভি দেখি। একটা নতুন ওয়েব সিরিজ দেখব ভাবছিলাম, কিন্তু সময় আর হয় না। আজ বাড়ি ফাঁকা, জমিয়ে বসে। ঠিক তখনই আবার কলিং বেল বেজে উঠল। আবার কে এলো? আহিলির গলায় বিরক্তির সুর। সকাল থেকে বাড়িতে কি লোক এসেই চলে? দরজা খুলতেই খড়খড়ে গলায় মানদা বলে উঠল, কি কি কাচতে হবে তাড়াতাড়ি দিয়ে দাও দেখি। আমার কিন্তু অত সময় নেই। ব্যানার্জি দাদের বাড়িতে যেতে হবে বাসন মাজতে। পরক্ষণেই চারপাশে তাকিয়ে অবাক গলায় বলল, বৌদিমণি বাড়ি নেই বুঝি? তাহলে কি আজ কাচতে হবে না? মেয়ের মেজাজের পাড়া যে চড়ে আছে, গলার স্বরে বিলকুল মালুম পেয়েছেন দীপ্তেশ। এখন যদি মানদাকে চলে যেতে বলে, করার কিছু থাকবে না। তিড়িং করে লাফিয়ে ওঠেন। কাচতে হবে না বললেই হলো। বৌদি নেই তো কি হয়েছে, আমি তো আছি। সোমবার থেকে অফিস। এই সপ্তাহে দুটো গুরুত্বপূর্ণ মিটিং আছে। চলো দেখিয়ে দিচ্ছি আজ কি কি কাচতে হবে। বাবার পিছু পিছু গেল আহিলিও। চলুন, অপ্রসন্ন মুখে বলে মানুদা। ভেবেছিল বৌদি নেই যখন আজকের দিনটা কাচার থেকে রেহাই, কিন্তু এরা সেটা করতে দিলে তো। মেয়ে বলেই বোধহয় আহিলির চোখে পড়ে গেল ব্যাপারটা। নিশ্চিন্ত মুখে বলে উঠল, চিন্তা নেই বাপি, আমাদের কিছু খুঁজতে হবে না। এই তো এই লন্ড্রি ব্যাগটায় কাচার জিনিসপত্র সব মা গুছিয়ে রেখে গেছে। মানদাদি, এই কটা কাচলেই হবে। দাগগুলো যেন ওঠে ঠিক মতো। সাবানে কাচার পর ডেটলে ডুবিয়ে নেবে একবার। বলেই অবাক হয়ে যায় আহিলি। মাও রোজ এভাবেই বলে না? তুইও যে দেখছি তোর মায়ের মতো। বলতে গিয়েও থমকে যান দীপ্তেশ, যার অভাবে কিছুই আটকাবে না বলে মনে হয়েছিল। একটা বেলার মধ্যে তার অভাব প্রতি পদে পদে অনুভূত হচ্ছে কেন? তবে কি শাস্ত্রেই ঠিক বলে, গৃহিণী গৃহমুচ্যতে? পল্টুর মা রান্না করা প্রায় অখাদ্য খাবারগুলো দুপুরবেলা যা হোক করে গলা দিয়ে নামানোর পর বাপ মেয়ে দুজনে চুপচাপ সোফায় বসেছিল।
কেউ কারোর দিকে তাকাচ্ছিল না পর্যন্ত। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আহিলি বলে উঠল, পল্টুর মা যে এমন অখাদ্য রাঁধে, খেতে বসে বুঝতে পারিনি তো কখনো। এই জন্যই মা তদারকি করে, ওই তদারকিতেই রান্না সুস্বাদু হয়। বুঝলে বাবা, রাতে দুজনের জন্যই বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি। পল্টুর মা যদি রুটি করতে আসে বাড়ি পাঠিয়ে দিও, ও জিনিস গলা দিয়ে নামবে না। পরের দিনটায় দিদিমণির কথা অনুযায়ী সব সবজি ডাল সেদ্ধ করে পল্টুর মা চলে গেছে। মাছ ভাজা আর ঘি দিয়ে ডাল সেদ্ধ সবজি খেতে খেতে করুণ চোখে মেয়ের দিকে তাকালেন দীপ্তেশ। কিন্তু মেয়ের মাথা তোলার নাম নেই, এক মনে খেয়ে চলেছে সে। দীর্ঘশ্বাস ফেলে তিনি মাছের কাটা বাছতে শুরু করলেন। সন্ধেবেলা অনলাইনে কিছু আনিয়ে নেব ডিনারের জন্য, এখন তবে ঘরে যাই। এখনই ঘরে যাই কি রে? অবাক বিস্ময়ে বললেন দীপ্তেশ। এঁঠো তুলে টেবিল মুছতে হবে না? বাসনপত্র সিঙ্কে রাখতে হবে না? জামা কাপড়গুলো প্রেস করতে হবে না? কাল থেকে অফিস শুরু, ভুলে গেলি নাকি? গসগস করতে করতে কেচে রাখা জামা কাপড়গুলো ব্যাগে ভরতে লাগলো আহিলি। সোনামামার দোকানে দিয়ে আসছি এখনই, সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। আড্ডা দিয়ে ফেরার পথে তুমি নিয়ে চলে আসবে। তোর মা জানলে কিন্তু রাগ করবে খুব। প্রতিদিন নিজে হাতে শার্ট আর ড্রেসগুলো প্রেস করে কি না? মায়ের কথা বাদ দাও, এসে আবার গুছিয়ে নেবে। এখন কোনো ক্রমে আর 5 দিন কাটলে হয়। মাকে কিন্তু ভুলেও কিছু বলো না। এখনো 5 দিন বাকি, কি হবে রে? আর্তনাদ করে সোফায় বসে পড়েন দীপ্তেশ। আরও 5 দিন এই অখাদ্য খেতে হবে? তবে গলা দিয়ে নামবে তো? পরদিন থেকে অফিস শুরু হয়ে যায়। মাঝে মধ্যেই দীপ্তেশ পেটে গুড়গুড় শব্দ শুনতে পায়। দুপুরে অফিস ক্যান্টিনে টুকটাক খাওয়া দাওয়া, রাতে ফুড অ্যাপ ভরসা। চেয়ারে খাটে সোফায় কাঁচা জামা কাপড়ের স্তূপ, ওয়ার্ডরোবে জামাগুলো কোনো রকমে গোজা, টেবিলে পুরু ধুলোর পরত। ঘরে ঢোকার আগে দুজনেই কেঁদে ফেলে প্রায়। আজ সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে কেনা ঝালমুড়ি দুজনের জন্য বাটিতে ভাগ করে দিয়ে আহিলি হাসি মুখে বলল, বাবা কাল কি বলো তো? সে যাই হোক, আর আমি ক্যান্টিনের ভাত খেতে পারছি না। তোমায় খেতেও হবে না, কাল যে মা আসছে, হাসি মুখে বলল আহিলি। ওয়েলকাম হোম প্ল্যাকার্ড নিয়ে বাপ মেয়েকে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেললেন সুচিস্মিতা। ডোমেস্টিক এয়ারপোর্টে এমন কাণ্ড কজন করে জানা নেই। যাই হোক, দেখে শুনে বেশ ভালোই লাগে। হাসি মুখে তিনি গাড়িতে ওঠেন। কিন্তু ঘরের দরজা খোলার পর, এ কী অবস্থা করেছ ঘরের? প্রায় আটকে ওঠেন সুচিস্মিতা। একটা তো মোটে সপ্তাহ বাইরে ঘুরতে গেছি, তাতেই ঘরের এই হাল? তুমি না থাকার পর অনুভব করেছি মা, একটা সংসার সুখী রাখতে মায়েদের কতখানি পরিশ্রম আর স্যাক্রিফাইস করতে হয়। আমি বুঝেছি শুধু সাহায্যকারিণী থাকলেই সংসার চলে না, তাদের সুপারভাইজ করাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। আই লাভ ইউ মাম্মা। বাইরে ঘুরতে গিয়ে তুমি খুব ভালো করেছো মা, নইলে কখনো বুঝতেই পারতাম না এই সংসারে তোমার গুরুত্ব কতটা। দিনের পর দিন টেকেন ফর গ্রান্টেড নিতে নিতে ভুলতে বসেছিলাম এই সংসারের জন্য তুমি কি না করেছ। নরম সুরে বলে দীপ্তেশ। থ্যাংক ইউ, এভাবেই সারা জীবন আমার পাশে থেকো। সুচিস্মিতা আর বলল না। সিকিমের সৌন্দর্য অপরূপা হলেও একা একা ঘুরতে তার ভালো লাগেনি। বন্ধুদের সঙ্গে কথা বলা, হাসি ঠাট্টা গল্প করার সময় দীপ্তেশ আহিলির কথা বারবার মনে পড়ছিল। খেতে বসেও গ্রাস মুখে তোলার সময় ভাবছিল দুজনে কি খাচ্ছে। মাঝে মধ্যে ভাবছিল তাকে ছেড়ে বাবা মেয়ে দিব্যি আনন্দে আছে, মজাই আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মুদ্রার উল্টো পিঠও এক হয়েছে। এবার বলো দেখি, ঘরের অবস্থা এরকম হওয়ার কারণ কি? আমার বাড়িতে না দেখে এই কদিন দেদার ফাঁকি দিয়েছে বোধ হয়।
আহা, সেসব কথা পরে হবে, আগে একটু ভালো মন্দ রাঁধো তো দেখি। কতদিন ভালো মন্দ কিছু পেটে পড়েনি। তুমি এসে গেছো, এবার নিশ্চিন্তি, বলে ওঠে দীপ্তেশ। চিংড়ির মালাইকারির মন মাতানো গন্ধে আকুল হয়ে টিভি দেখা ফেলে পেছন থেকে সুচিস্মিতাকে জড়িয়ে ধরে দীপ্তেশ। এই জন্যই বলে, গৃহিণী গৃহ মুচ্যতে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।